নমস্কার বন্ধুরা, ডিপ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে টিটেট পেপার 2 এর জন্য জিওগ্রাফি টপিক আমাদের পরিবর্তনশীল পৃথিবী, তার থেকে আবহাওয়া এবং তার ক্ষয় থেকে 30 মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন আপনাদের সামনে তুলে ধরছি। আজকের এটি ভিডিও নাম্বার 3, ঠিক আছে? তো এর পূর্বে আমি দুটি ভিডিও দিয়েছি, আবহাওয়ার পরিবর্তনশীল পৃথিবী, আমাদের পরিবর্তনশীল পৃথিবী, আবহাওয়া এবং তার ক্ষয় থেকে। যারা যারা দেখেননি অবশ্যই একবার দেখে নেবেন, ঠিক আছে? তো দেখে নিয়ে আজকে কোয়েশ্চেনগুলো কী রয়েছে। প্রথম কোয়েশ্চেন যেটা রয়েছে, যেখানে বলা হয়েছে জল বরফে পরিণত হলে আয়তনে প্রসারিত হয় কত শতাংশ। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অবশ্যই মনে রাখবেন। সেটা সঠিক আনসার যেটা হলো সেটা হলো 10%, অর্থাৎ 10% হলো জল বরফে যখন পরিণত হবে তখন সেটা আয়তনে প্রসারিত হয় 10%, ঠিক আছে? তারপর 2 নম্বর কোয়েশ্চেন, কোন লাতিন শব্দ থেকে মৃত্তিকা কথাটি এসেছে? তো যে লাতিন শব্দটা থেকে মৃত্তিকা কথাটি এসেছে সেটার নাম কি? খুব ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন, অবশ্যই মনে রাখবেন সেটা। তার সঠিক আনসার হলো সোলাম, অর্থাৎ সোলাম লাতিন শব্দ থেকে কিন্তু মৃত্তিকা শব্দটার উৎপত্তি হয়েছে। তারপর 3 নম্বর কোয়েশ্চেন, খুব ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন, অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন আপনারা। টেরারোসা মৃত্তিকার রং কী প্রকৃতির হয়? তো টেরারোসা সাধারণত লাল প্রকৃতির মৃত্তিকা হয়ে থাকে, অবশ্যই মনে রাখবেন। তারপর 4 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে সমসত্ব শিলায় প্রধানত কোন প্রকার আবহ বিকার দেখা যায়? খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আপকামিং টিটেট 2024 এর জন্য, অবশ্যই মনে রাখবেন। সমসত্ব শিলায় প্রধানত কোন প্রকার আবহ বিকার দেখা যায়? সেটা কিন্তু স্বল্পমোচন আবহ বিকারটা সমসত্ব শিলার মধ্যে সবচেয়ে বেশি কার্যকরী হতে দেখা যায়, ঠিক আছে? এবার আমরা 5 নম্বর কোয়েশ্চেনের দিকে নজর দেব, যেখানে বলা হয়েছে মৃত্তিকা সৃষ্টির প্রাথমিক পর্যায়কে কী বলে? অর্থাৎ মৃত্তিকা যেখান থেকে সৃষ্টি হয় সেই যে সৃষ্টির প্রাথমিক যে পর্যায়টা সেটাকে আমরা কি বলবো? সেটাকে কিন্তু সাধারণত রেগোলিথ বলা হয়ে থাকে, ঠিক আছে? তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন এবং এক্সামে আসার যোগ্য একটা কোয়েশ্চেন এবং পসিবিলিটি অনেকটাই রয়েছে। তো অবশ্যই মনে রাখবেন রেগোলিথ হলো মৃত্তিকা সৃষ্টির প্রাথমিক যে পর্যায়, ঠিক আছে? এবার 6 নম্বর কোয়েশ্চেনের দিকে আমরা মুভ করব, যেখানে বলা হয়েছে লবণ আবহবিকার কোথায় দেখা যায়? তো লবণ আবহবিকার যেটা সেটা কিন্তু শুষ্ক অঞ্চলের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায়, যেখানে বৃষ্টিপাতের পরিমাণ কম থাকে সেই অঞ্চলেই কিন্তু লবণ আবহবিকার যেটা সেটা কিন্তু সবচেয়ে বেশি কার্যকরী হয়ে থাকে। তারপর 7 নম্বর কোয়েশ্চেন, এবং প্রায়শই এক্সামে এই ধরনের কোয়েশ্চেন আসে, তো অবশ্যই মনে রাখবেন বৃষ্টির জলে পিএইচ এর সাধারণ মান কত থাকে? তো মনে রাখবেন বৃষ্টির জলে সাধারণ পিএইচ এর মান থাকে 5.5, ঠিক আছে? তারপর 8 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে মৃত্তিকার জনক উপাদান কাকে বলা হয়? অর্থাৎ মৃত্তিকার জনক উপাদান কাকে বলা হয়? শিলাকে। শিলা থেকেই কিন্তু কিসের সৃষ্টি হয়? মৃত্তিকার। তো মনে রাখবেন মৃত্তিকার জনক উপাদান যাকে বলা হয় সেটাকে আমরা কি বলবো? শিলা। তারপর 9 নম্বর কোয়েশ্চেন, খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, অনিয়ন ওয়েদারিং বলা হয় যে আবহবিকারকে, তার নাম কি? খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আপকামিং টিটেট 2024 এর জন্য, অবশ্যই সেটা মনে রেখে দেবেন। অনিয়ন ওয়েদারিং বলা হয় যে আবহবিকারকে, তার নাম হলো স্বল্পমোচন। স্বল্পমোচনকেই কিন্তু অনিয়ন ওয়েদারিং বলা হয়। তারপর 10 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে যান্ত্রিক ও রাসায়নিক আবহবিকার কোথায় বেশি হয়? তো যান্ত্রিক এবং রাসায়নিক দুটি আবহবিকার সবচেয়ে বেশি হতে দেখা যায় সেটা উষ্ণ এবং নাতিশীতোষ্ণ। উষ্ণ নাতিশীতোষ্ণ অঞ্চলেই কিন্তু যান্ত্রিক ও রাসায়নিক আবহবিকার দুটি কি অধিক কার্যশীল হয়ে থাকে। তারপর 11 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে সঞ্চয়জাত ভূমিরূপ কোন পদ্ধতিতে গঠিত হয়? অর্থাৎ সঞ্চয়জাত ভূমিরূপ যেটা গঠিত হয়, অর্থাৎ সঞ্চয়ের ফলে যখন কোনো ভূমিরূপ গঠিত হবে সেটা কিন্তু আরোহণ প্রক্রিয়ার মাধ্যমে হয়ে থাকে, ঠিক আছে? তারপর 12 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে মৃত্তিকা ক্ষয়ের একটি মনুষ্য সৃষ্ট কারণ লিখো। অর্থাৎ মানুষের ক্রিয়াকলাপের ফলে বা মানুষের কাজকর্মের ফলে একটা ভূমিরূপ কি হয়? সৃষ্টি হয়। তো সেটার নাম কি? সেটা হলো কৃষিকার্য, বা কৃষিকাজের মাধ্যমে কিন্তু একটা মৃত্তিকা ক্ষয়ের একটি মনুষ্য সৃষ্টির কারণ, ঠিক আছে? মৃত্তিকা ক্ষয়ের ফলস্বরূপ কি হয়? আমি বলেছি ভূমিরূপ সৃষ্টি। তো এটা মৃত্তিকা ক্ষয় যেটা সাধারণত হয়ে থাকে কৃষিকার্যের ফলে। কৃষিকার্যের ফলে কিন্তু মৃত্তিকা ক্ষয় হতে দেখা যায়। 13 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে আবহবিকারজনিত গর্তের নাম কি? তো মনে রাখবেন আবহবিকারের ফলে যে গর্তটা সৃষ্টি হয় সেটার নাম হলো টেফনি। খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন আপকামিং টিটেট 2024 এর জন্য, অবশ্যই মনে রেখে দেবেন আবহবিকারজনিত গর্ত যেটা সেটাকে টেফনি বলা হয়ে থাকে। তারপর
ইনসেলবার্জ কিসের ফলে গঠিত হয়? এবং অনেকবার এই কোয়েশ্চেনটা এক্সামে এসেছিল, আপনারা একবার চেক করে নেবেন, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এবং মনে রেখে দেবেন ইনসেলবার্জ কিসের ফলে গঠিত হয়। সেটা কিন্তু আবহবিকারের ফলস্বরূপই গঠিত হতে দেখা যায়। তারপর 15 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে চাপ হ্রাসজনিত আবহবিকারের নাম কি? তো চাপ হ্রাসের ফলে যখনই কোনো জায়গায় চাপ কমে যায়, তো সেখানে যে চাপ হ্রাসজনিত আবহবিকারের ফলে যে ভূমিরূপ গঠিত হতে দেখা যায় সেটা হলো সিটিং ও স্পেলিং। চাপ হ্রাসজনিত আবহবিকার যেটা, সেটা হলো সিটিং ও স্পেলিং। ঠিক আছে, সিটিং ও স্পেলিং চাপ হ্রাসজনিত আবহবিকারের ফলে গঠিত হয়। তারপর আর্দ্রতাজনিত আবহবিকার হলো আর্দ্রতাজনিত আবহবিকারের ফলস্বরূপ যে সকল ভূমিরূপ গঠিত হয় সেটা হলো কলিকরণ ও স্লেকিং। ঠিক আছে, কলিকরণ ও স্নেকিং হলো আর্দ্রতাজনিত আবহবিকারের ফলস্বরূপ গঠিত হয়। তারপর বক্সাইট খনিজ কোন প্রকার আবহবিকারের ফলে গঠিত হয়? যেহেতু বক্সাইট দিয়েছে তো অবশ্যই মনে রাখবেন রাসায়নিক আবহবিকারের ফলে কিন্তু বক্সাইট খনিজটা গঠিত হয়ে থাকে। তারপর দিনের বেলা কোন সময়ে ক্ষুদ্রকণা বিস্ফোরণ ঘটে? তো দিনের বেলা সাধারণত বিকাল ও সন্ধ্যাবেলায় ক্ষুদ্রকণা বিস্ফোরণ ঘটতে দেখা যায়। ঠিক আছে, 19 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে বন্দুক থেকে গুলি ছোড়ার মতো আওয়াজ সৃষ্টি হয় কোন আবহবিকারের ফলে? তো বন্দুক থেকে গুলি ছোড়ার মতো আওয়াজ সৃষ্টি হয় সেটা একমাত্র ক্ষুদ্রকণা বিস্ফোরণ যখন ঘটতে দেখা যায় তখন কিন্তু বন্দুক থেকে গুলি ছোড়ার মতো আওয়াজ সৃষ্টি হয়। ঠিক আছে, তো সঠিক আনসার হবে ক্ষুদ্রকণা বিস্ফোরণ। তারপর খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, খুব মনে রাখবেন, ব্লক ডিসইন্টিগ্রেশন কোন শিলায় দেখা যায়? ব্লক ডিসইন্টিগ্রেশন দেখা যায় বেসল্ট শিলায়। বেসল্ট শিলায় কিন্তু ব্লক ডিসইন্টিগ্রেশন দেখতে পাওয়া যায়। তারপর 21 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে ভূমিরূপের ভাস্কর্য নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কে? অর্থাৎ ভূমিরূপের যে ভাস্কর্য গঠিত হতে দেখা যায় তো সেটা সাধারণত হয় ক্ষয়ীভবনের ফলস্বরূপ। ক্ষয়ীভবনের কারণেই কিন্তু বিভিন্ন ধরনের ভূমিরূপের ভাস্কর্য আমাদের নজরে পড়ে। ঠিক আছে, 22 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে চূর্ণ বিচূর্ণ শিলার স্থানান্তরকে কি বলা হয়? চূর্ণ বিচূর্ণ শিলা যখন এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হয় সেটা কিসের ফলস্বরূপ হয়? সেটা কিন্তু ক্ষয়ীভবনের ফলস্বরূপ হয়ে থাকে, তো সেটাকে ক্ষয়ীভবন আমরা বলবো। তারপর 23 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে পেডোকেল মৃত্তিকা কোথায় দেখা যায়? তো পেডোকেল মৃত্তিকা যেখানে দেখতে পাওয়া যায় সেটা হলো শুষ্ক মরু অঞ্চল। শুষ্ক মরু অঞ্চলের মধ্যেই পেডোকেল মৃত্তিকা দেখা যায়, এবং এটা খুব একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অবশ্যই সেটা মনে রেখে দেবেন। পেডোকেল মৃত্তিকা দেখা যায় শুষ্ক মরু অঞ্চলে। তারপর 24 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে খরগোশ ইঁদুর যে প্রকার আবহবিকার ঘটায় তার নাম কি? খরগোশ ইঁদুর যে প্রকার আবহবিকার ঘটায় এটা আমরা কোয়েশ্চেন দেখেই বলতে পারছি, তো সেটা হবে কি জৈব আবহবিকার। সেটা সঠিক আনসার হবে জৈব আবহবিকার। আমি আবারও বলছি, খরগোশ ইঁদুর যে প্রকার আবহবিকার ঘটায় তার নাম জৈব আবহবিকার। তারপর 25 নম্বর কোয়েশ্চেন, অনেকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, মৃত্তিকার যে স্তরে জৈব পদার্থের পরিমাণ সব থেকে বেশি হয় সেই স্তরটির নাম কি? তো মৃত্তিকাকে কয়েকটি স্তরে ভাগ করা হয়েছে। তো এখানে বলেছে মৃত্তিকার যে স্তরে জৈব পদার্থের পরিমাণ সব থেকে বেশি পাওয়া যায় বা সব থেকে বেশি যেখানে হয় সেই স্তরটির নাম কি? সেটা হলো অস্তর। ঠিক আছে, অস্তরে ভাগ করা হয়েছে। 26 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে বায়ুমণ্ডলীয় গ্যাস ও আর্দ্রতায় শিলার ভেঙে পড়ে যাওয়াকে কি বলে? বায়ুমণ্ডলে যখন গ্যাস এবং আর্দ্রতার ফলস্বরূপ কি হয়ে যায়? শিলাটা ভেঙে পড়ে যায়, তখন সেটাকে আমরা কি বলবো? সেটাকে কিন্তু রাসায়নিক আবহবিকারের তালিকাভুক্ত হবে তখন সেটাকে আমরা রাসায়নিক আবহবিকার বলবো। তারপর 27 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে তুষারকিলক কোথায় গঠিত হতে দেখা যায়? একদম মনে রাখবেন, তুষারকিলক আমরা কোথায় দেখতে পাওয়া যায়? উচ্চ পার্বত্য অঞ্চল যেখানে বিরাজমান সেখানে কিন্তু তুষারকিলক বা কিলক সাধারণত সেটাকেই বুঝি আমরা যেখানে চূড়া সৃষ্টি হয়, তো সেটা উচ্চ পার্বত্য অঞ্চলেই দেখতে পাওয়া যায়। তারপর 28 নম্বর কোয়েশ্চেন, খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, অবশ্যই সেটা মনে রাখবেন। টেলাস বা স্ক্রি অধ্যুষিত অঞ্চলকে কি বলে? তো টেলাস বা স্ক্রি অধ্যুষিত অঞ্চল সেটাকে আমরা ফেলসেনমান বলে থাকি। খুব ইম্পর্টেন্ট, আপকামিং টিটেট 2024 জন্য অবশ্যই মনে রাখবেন, সেটাকে ফেলসেনমান বলা হয়ে থাকে। 29 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে আবহবিকারের ফলে নগ্নিভবন প্রক্রিয়া কীরূপ হয়? আবহবিকারের ফলে নগ্নিভবন প্রক্রিয়া কীরূপ হয়? সেটা কিন্তু আবহবিকারের ফলে নগ্নিভবন প্রক্রিয়া সেটা কিন্তু সহজতর হয়ে থাকে, মানে সহজ হয়ে থাকে। তারপর আজকের ভিডিও শেষ প্রশ্ন, এবং এই টপিক থেকে এটাই আমার লাস্ট ভিডিও, এবং 30 ভিডিও আমি এখানে দিয়েছি, 30 কোয়েশ্চেন আমি এখানে দিয়েছি। 30 নম্বর কোয়েশ্চেন দেখে নিই কি বলা হয়েছে, ভূপৃষ্ঠস্থ রাসায়নিক আবহবিকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদানটির নাম কি? তো মনে রাখবেন, ভূপৃষ্ঠস্থ রাসায়নিক আবহবিকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান সেটা হলো কার্বনিক অ্যাসিড।
কার্বনিক অ্যাসিড কিন্তু রাসায়নিক আবিষ্কারে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান। ঠিক আছে, তো এই ছিল আমাদের পরিবর্তনশীল পৃথিবী থেকে 30 মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আশা করি এই 30 মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স আপনাদের এক্সাম প্রিপারেশনকে অনেকটা হেল্পফুল করতে সক্ষম হয়েছে। আর এই ধরনের ভিডিও যদি আপনারা ডিপ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে প্রতিনিয়ত পেতে চান, অবশ্যই ডিপ স্টাডি চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার চেষ্টা করবেন। আর কোন ধরনের ভিডিও কোনটি ধরনের ভিডিও আপনারা চাইছেন অবশ্যই একটা কমেন্ট করে জানাতে পারেন। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে আরও গভীরভাবে ডিপ স্টাডি চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে, আপনারা সবাই ভালো থাকুন।